শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নেই প্রধান উপদেষ্টার, এমন মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র চললে তা ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ তৈরি করবে না। এ সময় একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। ২৪ তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাপ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় দেশের শিক্ষার মান ও গবেষণার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেই আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও। উঠে আসে বুধবার প্রধান উপদেষ্টার সাথে জামায়াত এনসিপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গ। সমালোচনা করেন জুলাই সনদ ঘিরে আইন বহির্ভূত দাবি নিয়ে। কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না। রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের পক্ষে জনরায় নিতে বরাবরই দাবি জানিয়ে আসছিল বিএনপি। সেই প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের প্রস্তাব বিএনপিরই ছিল। আর্টিকেল 7 এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব। দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে। যেই দুটি রাজনৈতিক দলের কথা বলছি আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত 16 পরিবারের মাঝে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 লাখ টাকা হস্তান্তর করেছে বিএনপি। পল্লবীতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনুকরণী হওয়ার কথা থাকলেও তা উবে গেছে। মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ জারি করার চূড়ান্ত প্রস্তাব সরকারকে দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর অধীনে গণভোট নিয়ে অধ্যাদেশ করা হবে। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তবে সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান আদেশ ও নির্বাচনের আগে গণভোট করা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছেন, যে প্রক্রিয়াতেই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকে, না হলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে সংবিধান সংস্কারের উদ্যোগ। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে প্রণয়ন করা হচ্ছে জুলাই সনদ। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় দেখা দিয়েছে জটিলতা। জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, সাংবিধানিক মর্যাদা দিতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান আদেশ জারির প্রস্তাব করতে যাচ্ছে। এর অধীনে গণভোট অধ্যাদেশ করা হবে, যার ভিত্তিতে হবে গণভোট। সংস্কার বাস্তবায়নের জন্য আগামী সংসদের দ্বৈত ভূমিকা পালনের প্রস্তাবও থাকছে কমিশনের সুপারিশে। তবে সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকের। জেনারেল ইয়াহিয়া খান 30 মার্চ 1970 সালে একটা সাংবিধানিক আদেশ দিয়েছিল। ওখানে দুইটা কথা বলা হয়েছে, যে পাকিস্তানে তখন সংবিধান নাই, অতএব সংবিধান প্রণয়নের জন্য একটা ওই নির্বাচন হবে, যেটা 1970-এর ডিসেম্বরের নির্বাচন। গণপরিষদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা, এবং ইয়াহিয়া খান ওখানে 8টা না 9টা পয়েন্ট বলে দিয়েছিল। 2025 সালে এসে
ইয়াহিয়া খানকে আমরা রোল মডেল ধরছি, এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে? জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে অধ্যাদেশ জারি ও গণভোট আয়োজন নিয়েও প্রশ্ন আছে সংবিধান ও উন্নয়ন বিশেষজ্ঞদের। যে কোনো ব্যাপারে গণভোট হতে পারে, কি ব্যাপারে গণভোট হবে সেটা গণভোট আইনে লেখা থাকবে, কিন্তু গণভোটটা একটা জিনিস পাশ করার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো সংসদ। তাহলে আমাদের গণভোটের কোনো এখন আইন নাই, তাহলে গণভোট অধ্যাদেশ করতে হবে। অধ্যাদেশ কিন্তু নির্দিষ্ট সময়ের আইন, এটা সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে আপনি বিলুপ্ত হয়ে যাবে। তো যেই আইন বিলুপ্ত হয়ে যায় সেই আইনের অধীনে গৃহীত কার্যকলাপের ভবিষ্যৎ কী হবে, এটাও একটা আইনে খুব জটিল প্রশ্ন। জামাত আর এনসিপি চাচ্ছে ইসের আগে, নির্বাচনের আগে, বিএনপি চাচ্ছে হচ্ছে নির্বাচনের দিনে। আমি ঠিক নিশ্চিত না যে এই জিনিসটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর খুব একটা বাড়াবাড়ি করার দরকার আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে নির্বাচনের দিনও যদি আপনি করেন, আমি এটাতে খুব বড় কোনো সমস্যা দেখি না, বরং আগে করাতে আমি একটা সমস্যা দেখি। সমস্যাটা হচ্ছে যে ধরেন আপনি করবেন কবে, নভেম্বরে, অক্টোবর তো প্রায় শেষ। তা এখন আপনার কি এটা করার মতো যথেষ্ট পরিমাণ ক্ষমতা বা সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা, সময় আছে কিনা, অর্থ আছে কিনা? অধ্যাপক শাহান বলছেন, তড়িঘড়ি করে গণভোট দিলে জনগণের না বুঝে ভোট দেওয়ার ঝুঁকি থাকবে। মানুষজনকে তো জুলাই চার্টারটা বুঝাইতে হবে। সো আপনাকে এই উচ্চ কক্ষ, বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন, কনস্টিটিউশনাল বডি, এই সব কিছু, এটা কি আপনি 1 মাসের মধ্যে বুঝাতে পারবেন? এটা কি সম্ভব? মানুষজন যদি পার্টিজান লাইনে যে ঠিক আছে এত কিছু বোঝার দরকার নেই, আমি বিএনপি সাপোর্ট করি, আমার নেতা বলতেছে এটাকে রিজেক্ট করতে হবে, সো আমি না ভোট দিয়ে আসলাম, এবং জামাতের লোকজন বলতেছে আমি বুঝি না, যে আমার নেতা বলতেছে এটাতে হ্যাঁ ভোট দিতে হবে, আমি হ্যাঁ ভোট দিয়ে আসলাম, তাহলে আলটিমেটলি তো হচ্ছে গিয়ে পুরো জিনিসটাই রিজেক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই ধরনের একটা রিস্ক আপনি কেন নেবেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব অনেকটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন, যে কোনো সময় সরকারকে দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 1947 থেকে এ পর্যন্ত যদি জামায়াতের কাছ থেকে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে সবার কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় তিনি বলেন একথা। জামায়াত আমির বলেন, কেবল 71-এর ভূমিকার জন্য নয়, 47-এর ভারত ভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ভুল করে থাকলে তার জন্য শর্তহীনভাবে ক্ষমা চাইছে জামায়াত। এ সময় দেয়া বক্তব্যে ভারতের সাথে সম্পর্ক ইস্যুতে ডক্টর শফিক বলেন, ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে পারস্পরিক মর্যাদার ভিত্তিকে গুরুত্ব দেবে তার দল। এর পাশাপাশি বিএনপির সাথে সম্পর্ক ইস্যুতেও জামায়াতের অবস্থান স্পষ্ট করেন দলটির আমির। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো ইস্যুতে জামায়াত আমির বলেন, আইনের বাইরে কেউ নয়, অপরাধী যেই হোক না কেন তার বিচার হবে। 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরের এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। পলাতক আসামিরা আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। যারা নির্বাচনে অংশ নেবেন তাদের আয় ব্যয়ের হিসাব দাখিল ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আরও কয়েকটি আইন সংশোধন ও সংযুক্ত বিধানগুলোর কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আরও জানান, নির্বাচনে ইভিএম বিলুপ্ত করা, আইন শৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়গুলোকেও যুক্ত হয়েছে। যেসব আসনে একজন প্রার্থী থাকবে সেক্ষেত্রে না ভোটের বিধান যুক্ত করার কথা জানান আসিফ নজরুল। বলেন, ভোট গণনা প্রক্রিয়া নজরদারি করতে পারবে গণমাধ্যম। উপদেষ্টা আরও জানান, জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমির এই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিমানবন্দরে আগুনের পর কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পুনরায় চালু করতে বলা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে ফরেনসিক করতে স্কটল্যান্ড ইয়ার্ড, তুরস্ক সহ অস্ট্রেলিয়া, চায়নার সহায়তা নেওয়া হচ্ছে। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন
ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। অভিযোগ গঠনের 106 দিনের মধ্যে শেষ হল মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কাজ। রায় ঘোষণা কবে জানা যাবে 13 নভেম্বর। বিচার কাজের শেষ দিনে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যায় জড়িত আসামিদের বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের সাথে অবিচার করা হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি অভিযোগ, তাই শেখ হাসিনা খালাস পাবেন আশাবাদী তিনি। ট্রাইব্যুনাল বলছেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার পাবে দুপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী গুলি করছে, মরছে মানুষ, হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন চিত্র ছিল 24 জুলাই আগস্টে। সম্মিলিত এ নৃশংসতায় প্রাণ যায় 1400 মানুষের। 5 আগস্টের পর জুলাই গণহত্যার বিচার শুরুর প্রক্রিয়া শুরু হয়। 10 জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই মামলায় নতুন মোড়। রাজসাক্ষী হন জুলাই গণহত্যার প্রধান 3 আসামির একজন সাবেক আইজিপি চৌধুরী মামুন। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আগস্টে আহত শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ 54 জন সাক্ষী। এছাড়া ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার নিজের জনগণকে সাক্ষীরা বর্ণনা করেন জুলাই নৃশংসতা, প্রেক্ষাপট ও আসামিদের ভূমিকা। জুলাই আন্দোলন দমাতে লেথাল ওয়েপন ব্যবহার সহ হত্যার নির্দেশের ফরেনসিক করা নানা কল রেকর্ডিং ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। অবশেষে বিচার শুরুর আদেশের 106 দিন পর শেষ হল মামলার কার্যক্রম। শেষ দিনে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই গণহত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হলে তা হবে ইতিহাসের মাইলফলক। হত্যায় শেখ হাসিনার সুপিরিয়র কমান্ডের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তুলে ধরেন তিনি। বলেন, এই গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। We have proved the commission of offense committed by the accused beyond all reasonable doubt. যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা করে ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই আসামিদের যদি শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। We can assure all of you that justice will be done at any cost. Much obliged. Justice will be done for both sides. ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন। বলেন, তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে। শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার যুক্তি খণ্ডনে বলেন, শেখ হাসিনা পালাননি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে পারেনি বলেও ট্রাইব্যুনালে উল্লেখ করেন তিনি। উনি যেতে চাননি, উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। টানা 15 বছর ক্ষমতার শীর্ষে থাকা দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা ও অপর আসামিদের বিরুদ্ধে কবে রায় হবে জানা যাবে আগামী 13 নভেম্বর। 2024 জুলাই আগস্টের যে নৃশংসতা, তার বিচারের অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর 106 দিনের মাথায় শেষ হলো এই মামলার বিচার কাজ। এখন অপেক্ষা রায়ের। তবে প্রশ্ন দেখা দিয়েছে, রায়ে যদি আসামিরা দণ্ডপ্রাপ্ত হন তাহলে তাদের সাজা কার্যকর হবে কিভাবে?
প্রসিকিউশন অবশ্য আগেই জানিয়েছিল যেহেতু আসামিরা এখন পলাতক আছেন, তারা যখনই ফিরবেন বা আইনের আওতায় আসবেন তখন থেকেই শুরু হবে তাদের সাজা কার্যকর প্রক্রিয়া। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে। আসামিকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সেখান থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে তোলা হলে বিচারক আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আন্দোলনে হামলার ঘটনায় অস্ত্র হাতে সাজ্জাদের একাধিক ভিডিও ভাইরাল হয়। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে আদালতে তোলার খবরে ভিড় জমায় উৎসুক জনতা। দুপুরে প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হলে আদালত চত্বরে দেখা দেয় উত্তেজনা। আসামিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষুব্ধরা। মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি। অ্যাকশনে যায় পুলিশ ও সেনা সদস্যরা। আদালত চত্বর থেকে সরিয়ে দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের। পরে সাজ্জাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আশিকুর রহমান 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার করার পরে 10 দিন রিমান্ড চেয়েছিল। আমরা 10 দিনের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছি, অডিও, ভিডিও এবং স্টিল ছবি বিজ্ঞ আদালতে দাখিল করেছি। সেই অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক সজল মোল্লা হত্যার মামলায় বুধবার রাতে ঢাকার ডেমরা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে ডিবি টিম। পরে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরিপূর্ণ বিশ্বাস আছে তারা যে 10 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে, সেই 10 দিনের মধ্যে আসামির থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো উঠে আসবে সেই অনুযায়ী খুব দ্রুতই বিচার কার্য শেষ হবে। অভ্যুত্থানে মুন্সিগঞ্জে 3টি হত্যার ঘটনাতেই আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন। হামলার ঘটনায় অস্ত্র হাতে তার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নেতানিয়াহু প্রশাসনকে তুলোধুনো করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পশ্চিম তীরে মালিকানা প্রতিষ্ঠায় নেসেটের নতুন বিলের নিন্দা জানিয়েছেন তিনি। অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবকে হুমকির মুখে ফেলছে এমন পদক্ষেপ। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করছে তেল আবিব, দাবি আরব নেতাদের। দখলকৃত পশ্চিম তীরে নিজেদের মালিকানা পাকাপোক্ত করতে ইসরায়েলের নতুন উদ্যোগ। ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধ বসতি সম্প্রসারণে নতুন আইন প্রণয়নে খসড়া বিলে নেসেটের অনুমোদন। তেল আবিবের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে সৌদি আরব ও কাতার। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে অবমূল্যায়ন করছে এই পদক্ষেপ, এমন অভিযোগ জর্ডানের। গাজায় যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে স্বাগত জানাই আমরা। তবে ইসরায়েলের এমন আন্তর্জাতিক আইন লঙ্ঘন 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হেয় করছে। নেসেটের বিল পাশ নিয়ে তীব্র ক্ষোভ ছেড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দাবি, পশ্চিম তীরে বসতি স্থাপনে তেল আবিবের পদক্ষেপ গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন এমন কোনো পদক্ষেপে আমাদের সমর্থন নেই। আমরা মনে করি শান্তি চুক্তির জন্য হুমকি এটা। ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে জানিয়েছে, ঐতিহাসিকভাবে তো বটেই, আন্তর্জাতিক আইন ও আইসিজের রায় অনুযায়ীও ফিলিস্তিনের অংশ পশ্চিম তীর। 2023 অক্টোবর থেকে পশ্চিম তীরে দখলদারিত্ব আরও বাড়িয়েছে ইসরায়েল। হামলায় মৃত্যু হয়েছে 1056 ফিলিস্তিনের, আটক 20,000-এর বেশি। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। নিরাপদ সড়কের দাবিসহ 5 দাবিতে রাজধানীর ফার্মগেটে প্রায় 2 ঘণ্টা সড়ক অবরোধ করেছে স্কুল শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার ফার্মগেট এলাকায় ট্রাক চাপায় সিফাত নামের এক শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় আজ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুপুর 12টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সিফাত হত্যার বিচার দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় অবস্থানরত শিক্ষার্থীরা। এছাড়া ফুটপাত দখলমুক্তকরণ 5 দফা দাবি জানান তারা। দুপুর 2টার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
2 মিনিটের রাস্তা আমাদের 10 মিনিট লাগে। এখানে যে ফুটপাথটি সেটা অকাজে হয়ে পড়ে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কাজ চলতেছে। হলিক্রসের একটি গেট 2.5 বছর ধরে তারা নির্মাণ করতেছে। অবৈধভাবে গাড়ি পার্কিং, অতিরিক্ত অটোরিকশা, যেগুলো মানে এমনভাবে চলে মানে পুরোই বাজে। আমরা দূরে ওই ঘটনাস্থল রোগীর সামনে গেছি, যাই দেখি তার মাথা থেকে তার মগজ রাস্তার 5 হাত দূরে যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে, সে ওইখানে স্পট ডেড হয়ে গেছে। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে এ ইয়ার্ন মিলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 2 ঘণ্টা অবরোধ করে রাখে কয়েক হাজার শ্রমিক। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে প্রথমে কথা বলেন শিল্প ও হাইওয়ে পুলিশের সদস্যরা, পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। তাদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ ছিল 10 অক্টোবর, পরে কারখানা কর্তৃপক্ষ তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করলেও কথা রাখেনি। 10 তারিখ আগে বেতন দিতে আর তারা ফ্যাক্টরি এভাবে চালা, তারপর চালানোর দরকার নেই, বন্ধ করে দেখ। আমরা 2 মাসের বেতন পাই, আমরা 2 মাস ধরে বেতন পাই না, তারা কিছু পায় না, আমরা সাথে শুধু মিটিং করে। তারা বেতনের দাবিতে আন্দোলন করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করছে। পাবনার ফরিদপুরে পূর্ব বিরোধের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে উপজেলার পংলি গ্রামের এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, বাদশা ও হাজি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। গত কোরবানির ঈদের নামাজে ঈদগাহের সামনে বসা নিয়ে দ্বন্দ্ব হয় দুপক্ষের। পুরনো সেই দ্বন্দ্বের জেরে সকালে আবারও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে এখনো, মোতায়েন রয়েছে পুলিশ। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 3 আসামি। তবে মূল হোতা অপর আসামি এখনও ধরা পড়েনি। চাঞ্চল্যকর এই ঘটনা গুরুত্বের সাথে তদন্তের পাশাপাশি অপরজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার এজাহারের তথ্যমতে সোমবার মাটিরাঙ্গায় বেড়াতে এসেছিল ভুক্তভোগী কিশোরী। রাতে স্থানীয় এক মন্দিরে শ্যামা পূজা দেখতে যায়। সেখানে আসামিরা কিশোরীকে অন্য মন্দিরে পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। একদিন পর মঙ্গলবার রাতে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনা জানাজানির পর স্থানীয়ভাবে ডাকা সালিশে অভিযুক্ত এক কিশোর ও রনি বিকাশ ত্রিপুরা নামের এক তরুণ উপস্থিত হলে স্থানীয়রা তাদেরকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বৃহস্পতিবার সকালে ধরা পড়ে রিমন ত্রিপুরা নামে আরেকজন। এই মামলায় মোট 4 জন আসামি আছে, একজন পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টায় আমরা তৎপর আছি। আসামিগুলোকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার 3 আসামি। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এবং 4 জনের সঙ্গে জড়িত যে ভিকটিম, তাকে আমরা নিরাপত্তা প্লাস তার মেডিকেল করার জন্য আমরা হাসপাতালে ভর্তি করেছি, তার নিরাপত্তা নিশ্চিত করেছি। ঘটনার পরপরই কিশোরীর বড় বোন বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আবারও বলি এক যুবক। ভোরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক বাসিন্দা মারা গেছেন। পরিবারের দাবি, জাহিদ মারামারির মধ্যে পড়ে গেলে তার উপর ককটেল চলে আসে। ক্যাম্পের বাসিন্দারা বলছেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পের গডফাদারদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও ঝরল এক তরুণের প্রাণ। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের 7 নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা। পরিবারের দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি। এই মোহাম্মদপুর থানা কেমন 30টা 40টা মামলা খায়া পুলা পান্ডা নিঃস্বাধীন জীবন নিয়ে ঘুরে, আপনারা বলেন এটা কেমন? এই পর্যন্ত 10-11টা মার্ডার হয়েছে। 2 দিন আগে সেনাবাহিনী পাইছে 4 নম্বর থেকে পারমনুদের এলাকা থেকে মাদক ককটেল পাইছে, অনেক কিছু পাইছে। ওদিকে কেন যায় না? এলাকা কি? স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায় চলে আধিপত্যের লড়াই।
প্রতি রাতেই গুলি, ককটেল, বিস্ফোরণের শব্দ, ঘটে হামলা পাল্টা হামলা। বাসিন্দারা বলছেন মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। 3 ও 4 নম্বর গলির কিছু মাদক কারবারির নামও বলছেন তারা। ইরফান আছে, নেরাজ সামির আছে, চুয়াশিলিমের একটা বাহিনী আছে, মনুর একটা বাহিনী আছে, পিচ্ছিরাজের একটা বাহিনী, মানে 4-5 বাহিনী ওরা মিলা আক্রমণ করতেছে। শুধু রাত্রে 2টার সময় আরম্ভ করছে, কমপক্ষে নাহলে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গালিতে ঘরে গালাগালি করতেছে, বাইরো হলে তো কোপায় দেয়, বোম মারে, এইটা করে আমরা ঘুমাইতে পারতাছি না। পুলিশ বলছে ক্যাম্পের অপরাধ চক্র দমনে চলছে নিয়মিত অভিযান। তবে মূল হোতাদের ধরা না গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে, আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না। ডিএমপি বলছে গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তবুও শান্ত হয়নি পরিস্থিতি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। টাইফয়েডের টিকার কার্যকারিতা 85%। এই টিকা নিলে কোনো ক্ষতি নেই, আবারও আশ্বস্ত করলেন চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকেরা। তারা জানান এই টিকা ট্রায়াল নয়, সুরক্ষার অংশ হিসেবে দেয়া হচ্ছে। সকালে রাজধানীর সিরডাপে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। দেশে প্রতি বছর প্রায় 5 লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, তাদের 68% শিশু। রোগ প্রতিরোধে 12 অক্টোবর 9 মাস থেকে 15 বছরের শিশুদের দেয়া হচ্ছে টাইফয়েডের টিকা। প্রায় 5 কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্য। এ পর্যন্ত টিকা নিয়েছে 1,70,00,000। মফস্বলের তুলনায় শহরে টিকা নেয়ার হার কম। দূষিত খাবার, পানি, এটা তো আমরা খুব সহজে সরাতে পারবো না। আমরা যদি একটা টিকা দিয়ে দিই একটা বাচ্চাকে, সে তার 85% চান্স আছে যে সে টাইফয়েড জ্বর হবে না। আরেকটা জিনিস হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স। সেটাতে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং বাংলাদেশেও চিকিৎসকরা যে ব্যবহার করছেন একটার পর একটা অ্যান্টিবায়োটিক, সবসময় কার্যকরী হচ্ছে না। সিরডাপে টিকার অগ্রগতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করে স্বাস্থ্য বিভাগ। সেখানে বক্তারা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা বিরোধী গুজব ও অপপ্রচারে প্রভাব পড়েছে কর্মসূচিতে। বাংলাদেশে টাইফয়েডের বার্ডেন আশেপাশের এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের চেয়ে অনেক বেশি। এটা নিরাপদ কিনা, এটা নিরাপত্তা বড় ধরনের গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এটা কার্যকর কিনা, এটার ইমিউনোজেনিসিটি আমি ডিটেইলে যেতে চাই না, তারপরে বলতে চাই যেটার স্ট্রং অ্যান্টিবডি প্রোডাকশন 97% এবং এটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি করে শতকরা 90% ক্ষেত্রে, অতএব এটা কার্যকর। 13 নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকা কর্মসূচি। বাংলাদেশ ছাড়াও আরও 6টি দেশে এই টিকা দেওয়া হয়েছে। বিশ্বের স্বীকৃত পদ্ধতি, প্রতিষ্ঠান, জার্নাল এবং বিজ্ঞানীদের উপর আস্থা রেখে আপনার শিশুকে টিকাটি দেওয়ার ব্যবস্থা করবেন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ক্যান্সার মোকাবেলায় কাজ করবে কোভিড ভ্যাকসিন। নেচার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। গবেষকরা দাবি করছেন কোভিডের ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত mRNA টিকার মূল উপাদান জোরদার করতে সক্ষম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে, যা ব্যবহার করা সম্ভব ক্যান্সার প্রতিকারের ঔষধে। প্রায় 1000 খানেক ক্যান্সার রোগের উপর গবেষণা চালায় চিকিৎসকরা। গবেষণার ফলাফলের মতে চিকিৎসা শুরুর 100 দিনের মাথায় ভ্যাকসিন নিলে তা বহুগুণে বাড়িয়ে তোলে ক্যান্সার আক্রান্তের বাঁচার সম্ভাবনা। এ বিষয়ে আরও গবেষণার আশ্বাস জানিয়েছেন বিজ্ঞানীরা। জালিয়াতি করে প্রায় 40 কোটি টাকা গৃহকর কমানোর চাঞ্চল্যকর ঘটনা ফাঁসের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুদক। এ সংক্রান্ত নথিপত্র ও তথ্য প্রমাণ সংগ্রহ করেন তারা। অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ায় 2 জন কর কর্মকর্তাকে বরখাস্ত এবং 3 জন হিসাব সহকারীকে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন। এসাক ব্রাদার্সের গৃহকর নির্ধারণ হয় 26 কোটি এবং ইনকন্ট্রেক্ট লিমিটেডে গৃহকর 25 কোটি টাকা। কিন্তু সাদা ফ্লুইড দিয়ে 2 সংখ্যা মুছে প্রায় 40 কোটি টাকা কমিয়ে দেয় অসাধু কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ তদন্তে চাঞ্চল্যকর এ জালিয়াতি ধরা পড়ার পর বৃহস্পতিবার সকালে নগর ভবনে অভিযান চালায় দুদক, যাচাই করে নথিপত্র।
জালিয়াতির কারণে প্রায় 40 কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয় সিটি কর্পোরেশন। প্রাথমিক তদন্তে কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সম্পৃক্ততার পাশাপাশি সুবিধাভোগী দুই প্রতিষ্ঠান এসাক ব্রাদার্স ও ইনকন্ট্রেড লিমিটেডও জড়িত বলে মনে করেন দুদক। যে সকল কর্মকর্তা উপকর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের, যেহেতু তারা বেনিফিশিয়ারি, তাদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান। এরপর বিস্তারিত আমরা কমিশন বরাবর জমা দিব। কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আগের মেয়র আজম নাসিরুদ্দিনের আমলে। জালিয়াতির দায়ে এরই মধ্যে দুই কর্মকর্তা নুরুল আলম ও জয়প্রকাশ সেনকে বরখাস্ত এবং 3 হিসেব সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন। ওদের একজনের ছিল 25 কোটি আর একজন 26 কোটি। এটাকে অ্যাসেসমেন্টকে কিন্তু ডিভিলেশন করে একদম 2 কোটি আর 58 লাখে নিয়ে গেছে। তা আমরা এখানে একটা বড় রকম রাজস্ব হারিয়েছি। আমরা প্রধান রাজস্ব কর্মকর্তাকে গতকালই চিঠি দিয়েছি আমরা, যে আবার ওই 25 কোটি এবং 26 কোটি করেই ওইটাকে ট্যাক্সের বিষয়টা নিষ্পত্তি করে এবং যেটা বকেয়া আছে সেই বকেয়া যেন তারা ওখান থেকে আদায় করে আর কি। 2024-25 অর্থ বছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে 81 কোটি টাকারও বেশি ঘাটতি রয়েছে। 40 কোটি টাকার এই জালিয়াতির পর আরও বেকায়দায় সংস্থাটি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1000 রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করেছে জেলা বিএনপি। দুপুরে উপজেলার ভুলতা এলাকায় আয়োজন করা হয় এই সেবা প্রদান কর্মসূচির সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার অন্যতম দফা হচ্ছে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। তার এই ধারাবাহিকতায় 1000 দরিদ্র রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা সেবা প্রদান সহ ওষুধ বিতরণ করা হয়। ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান বিএনপি নেতা শরীফ আহমেদ টুটুল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি IFRBর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে টাঙ্গাইলে বেস্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এই সময় বন্যা ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় উদ্যোগ এবং সম্প্রদায় ভিত্তিক টেকসই কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্কশপে বিভিন্ন উপজেলার রেড ক্রিসেন্ট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে জেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল ইউনিট এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থা কোইকা ও IFRC। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ অ্যাগ্রি ফুড পায়োনিয়ার্স পুরস্কার পেলেন বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। বুধবার যুক্তরাষ্ট্রের ডেস মাইনাসে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু লাল তীর সিড ও লাল তীর লাইভস্টক লিমিটেডের প্রতিষ্ঠাতা। মূলত বিশ্বব্যাপী খাদ্যের গুণমান, পরিমাণ ও প্রাপ্যতা উন্নত করা ব্যক্তিদের এই সম্মাননা দেয় ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আব্দুল আওয়াল মিন্টু সহ 39 জনকে এই পুরস্কার দেওয়া হয়। যুব এশিয়ান গেমসের খবর। কাবাডিতে বাহরাইনকে 106-17 পয়েন্টে হারিয়ে আসরে দ্বিতীয় ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। এর আগে নারী কাবাডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক পেয়েছিল বাংলাদেশ। পুরুষ কাবাডিতে বাহরাইনকে হারিয়ে 7 দলের মধ্যে তৃতীয় হয় লাল সবুজের প্রতিনিধিরা, নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক। এর আগে ভারতের কাছে হার দিয়ে আসর শুরু করে বাংলাদেশ, তবে ইরান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াতে দল। যদিও পরের ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে ফাইনালে যাওয়া হয়নি বাংলাদেশের। অবশ্য পাকিস্তানের পর বাহরাইনকে হারিয়ে আসরের তৃতীয় স্থানের সঙ্গে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। পানির উপর দিয়ে সাবলীলভাবে চলে গেল গাড়ি। প্রথমবারের মতো সফলভাবে এই পরীক্ষা চালালো চীন। দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি সম্প্রতি তৈরি করে এই ISUVটি, যা কোনো ধরনের বিপত্তি চালানো সম্ভব সড়ক এবং পানিতে। পরীক্ষামূলকভাবে চীনের ইয়াংসি নদীতে করা হয় টেস্ট ড্রাইভ। মাত্র 22 মিনিটে প্রায় 1.5 কিলোমিটার নদীপথ অতিক্রম করতে সক্ষম হয় গাড়িটি। ঘন্টায় 7 কিলোমিটার বেগে পুরো নদী পার হয় উভচর যানটি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।